এইভাবে তাদের বেনাকাব করতেই থাকবো আমরা। বেফাস কথাবার্তা, অপ্রয়োজনীয় কথাবার্তা এবং জাতিকে বিভক্তকারী কথাবার্তা যখনই হবে, যেই জায়গায় হবে, যেই চেষ্টা করবেন করতে, তাদের বেনাকাব করেই ছাড়বো আমরা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্যে। গতকাল 4 জুলাই রাজধানীর আগারগাঁয়ের বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হয়ে গেল জুলাই জাতীয় সম্মেলন। তো এই টপিকের উপর আজও শুরুর দিকে দিনের একটি ভিডিও দিয়েছিলাম। তো গতকাল যা ঘটে গেল, দিনব্যাপী আলোচনা, নানা রকম জুলাই শহীদদের স্মরণে, আর সেইটির আয়োজনে ছিল জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি, আরেকটি আমরা জুলাই যোদ্ধা। এই দুইটি সংগঠন আয়োজন করেছিল গতকালকের জুলাই জাতীয় সম্মেলনের। তো সেখানে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছিলেন আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আরও অনেকের মধ্যে সরকারের দুজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ এবং আইনমন্ত্রী জনাব আসাদুজ্জামান। প্রিয় দর্শক শ্রোতা, আমি আজ দিনের শুরুতে যে ভিডিওটি দিয়েছিলাম সেটি গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আমি বিশ্লেষণ করেছিলাম আপনাদের জন্য আমার দিক থেকে। আপনারা অনেকেই কমেন্ট করেছেন, অনেকেই আমার সঙ্গে একমত পোষণ করেছেন। তো তার বক্তব্য এখন আর এই ভিডিওতে আমি রিপিট করব না। তিনি যা বলেছিলেন সেটি আমি আজকেই কভার করেছি। সেটি যেটি বলছিলাম, আমি এই এপিসোডে কভার করবার চেষ্টা করব আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশসমূহ এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের একেবারেই বিপরীতে গিয়ে 180 ডিগ্রি বিপরীতে আইনমন্ত্রী জনাব আসাদুজ্জামানের বক্তব্য। আর আজ দিনের শুরুতে যে ভিডিওটি দিয়েছিলাম সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্য আমি বিশ্লেষণ করেছিলাম। তার সেই বক্তব্য, তার সর্বকালের যত বকওয়াজ তিনি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার আগে থেকে শুরু করে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে শুরু করে এই পর্যন্ত যত বকওয়াজ, আই রিপিট, তিনি করেছিলেন, সব কিছুকে তিনি সুপারসিড করেছেন গতকালকের বক্তব্যে। কতগুলো অসত্য তথ্য জাতির সামনে তুলে ধরেছেন। তাতে আমাদের কোনো ক্ষতি হয়নি। ব্যক্তি হিসেবে তার গ্রহণযোগ্যতা, রাজনীতিবিদ হিসেবে তার গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমি মনে করি। এবং জনাব তারেক রহমানের, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাবমূর্তি তিনি ক্ষুণ্ণ করেছেন। বিএনপির নেতাকর্মীদের উচিত স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার চাওয়া, কারণ বিএনপি থেকেও খুব বেশি নেতৃস্থানীয়রা এমন কথা বলেননি যেটি তিনি গতকাল আমাদের শোনালেন। এর আগে আরেকবার তিনি দল হিসেবে বিএনপিকে বদনাম করেছিলেন, বিএনপিকে ডিফেম করেছিলেন সংসদে দাঁড়িয়েই প্রথম অধিবেশনে। এবং শুধু বিএনপিকে না, প্রধানমন্ত্রী তারেক রহমানকে খাটো করেছিলেন, ডিফেম করেছিলেন, ডিমেন করেছিলেন। কিভাবে? জুলাই সনদ নিয়ে যে বক্তব্য তিনি দিয়েছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, কিছু কিছু বক্তব্য রিপিট হয়ে যায়, উপায় থাকে না, আলোচনার সুবিধার জন্যে পাস্ট রেফারেন্সে যেতে হয়, আর তখন কিছু বক্তব্যের পুনরাবৃত্তি হয়। তো আশা করছি আপনারা বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো প্রথম অধিবেশনে তিনি আমাদের বলেছিলেন যে বিএনপির জুলাই সনদে কোনো আস্থা নেই, ছিল না। এই সংস্কারগুলোতে কোনো আস্থা নেই, ছিল না। তারা শুধু নিয়ম রক্ষার জন্যে এবং নির্বাচন যাতে যথাসময় হয় সেই জন্যে ভান করেছেন এই জুলাই সনদকে সমর্থন করবার, এবং তিনি মেকিভাবে সাইন করেছেন, মনের দিক থেকে করেননি, আন্তরিকভাবে করেননি। এই বক্তব্য তিনি দিয়েছিলেন। তো দল হিসেবে বিএনপি তার এই বক্তব্যের মূল্যায়ন করেছে কিনা আমরা জানি না, ইন্টারনালি করলেও করে থাকতে পারে, আমরা জানি না। বাট সেটি প্রকাশ্যে আসলে ভালো হতো। সালাউদ্দিন আহমেদের দলে থাকবার এরপরে কিন্তু আর কোনো প্রয়োজন থাকে না। আমি বিশ্বাস করি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কখনোই এই বক্তব্য সমর্থন করতেন না, কখনোই তিনি তার এই বক্তব্য এন্ডোর্স করতেন না, এন্ডোর্স করেননি। এইটি সালাউদ্দিন আহমেদের ব্যক্তিগত কথা ছিল, আর এই কথা বিএনপিকে সারা জীবন ভোগাবে। এতে বিএনপির বড় ধরনের দ্বিচারিতা, বড় ধরনের স্ববিরোধিতা এবং জাতির সঙ্গে প্রতারণা ফুটে উঠেছে খুবই পরিষ্কারভাবে। তো জনাব সালাউদ্দিন আহমেদ আরেকটি প্যারেক মারলেন। এই মান সম্মান ডুবাবার যেই ব্যবস্থাটি চলছে সেই কফিনে আরেকটি প্যারেক তিনি মারলেন গতকাল। তো আর ডিটেলে যাব না, সেটি আজকের ভিডিওতে আমি বলেছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখে নেবেন।
আমার চ্যানেল থেকে আপলোড করা হয়েছে আজ সকাল 10:15 10:30 দিকে। সেখানে ডিটেইলে আছে, তার বক্তব্যের ব্যবচ্ছেদ করেছি আমি। তো সেখানে আর গেলাম না, বলছিলাম আজকে আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে কথা বলবো, তো সরাসরি সেখানে চলে যাচ্ছি। তো দুটো বিষয় আমি পাশাপাশি রাখবো। আইনমন্ত্রী কি বলেছিলেন সেই জায়গাটি একবার ঘুরে আসব, আর আমাদের প্রধানমন্ত্রী কি বলেছিলেন সেই জায়গাটি একবার ঘুরে আসব, যাতে আপনারা তুলনামূলক একটি চিত্র পেতে পারেন। আর তার আগে বলে রাখা ভালো, আমি এপিসোড শেষে ডিসক্রিপশনে আইনমন্ত্রীর একটি ভিডিও ক্লিপ জুড়ে দেব। 3-3.5 মিনিটের ক্লিপ হবে সেটি, তাই আমি আর আপনাদের দেখাবার চেষ্টা করলাম না, আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। আপনাদের ভালো লাগবে, একবার দেখে নেবেন। এই ভদ্রলোককে ভালোভাবে যাচাই করতে হলে, তার কর্মকাণ্ডের ব্যবচ্ছেদ যদি আপনি করতে চান, এই ভিডিওটি আপনার দেখা দরকার। তাই 3-3.5 মিনিটের ভিডিওটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। তো এখন আলোচনার সামনে এগিয়ে নিতে চাইছি। তো আইনমন্ত্রী গতকাল তার অন্যান্য বক্তব্যের মধ্যে তিনি বলছিলেন, আমি হুবহু কোট করছি তার সেই ভিডিও বক্তব্য থেকে, আমাদের এক পাশে বসে ফেসিবাদ সার্বভৌমত্ব হরণের চেষ্টা করছে। প্রিয় দর্শক শ্রোতা, আমি দুঃখিত, এটি আমার ভাষা নয়, তিনি এরকম উচ্চারণেই কথা বলছিলেন। আমাদের এক পাশে বসে ফেসিবাদ সার্বভৌমত্ব হরণের চেষ্টা করছে। আচ্ছা, আমার আরেক পাশে, শুরুতে বলছিলেন আমাদের, দ্বিতীয় লাইনে তিনি ঝামেলা করে ফেলেছেন, প্রোনাউন ঠিক রাখতে পারেননি। আমার আরেক পাশে মৌলবাদ যারা ক্ষমতার মোহে অন্ধ হয়ে যাওয়ার চেষ্টা করছে, তার উচ্চারণ চেষ্টা করছে, যাক এটি তার ব্যাপার। তো একজন আইনমন্ত্রীর কাছ থেকে আমরা এমন বাংলা শুনতে আশা করি না। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট, স্নাতকোত্তর আইনে, আরও পড়াশোনা থাকতে পারে ফার্দার, আমি জানি না। বাট আঞ্চলিকতা অনেকেরই আছে, আমার নিজেরও আছে। আমি যখন নিজের অঞ্চলে যাব, নিজের অঞ্চলের মানুষের সঙ্গে প্রাণ খুলে কথা বলবো, কিংবা আমি আমার বাসায় আমার পরিবারের সদস্যদের সঙ্গে যা ইচ্ছে তাই বলবো। আমি যখন বাইরে যাব, বিশেষভাবে সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, তার কাছে আমরা এইসব আশা করি না। আমি আশা করি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মন্ত্রীদের, এমপিদের ট্রেনিংয়ের ব্যবস্থা করবেন, অন্তত ছয়ের উচ্চারণ যাতে তারা ঠিকভাবে করেন সেই বিষয়ে ব্যবস্থা নেবেন বলে মনে করি। কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষা বিষয়ে বেশ গুরুত্ব দিচ্ছেন আজকাল, তো তিনি এটি করবেন বলে বিশ্বাস করি। যাই হোক, মূল কথায় ফিরে আসি। আচ্ছা, তিনি আরও বলছিলেন, আসাদুজ্জামান, এদের থেকে সাবধান থাকার জন্য আপনাদের কাছে অনুরোধ। আরেকটি শ্রেণী তথাকথিত গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের জন্য এক ধরনের দাবি তুলেছেন। আইনমন্ত্রী আসাদুজ্জামান বলছেন, আরেকটি শ্রেণী তথাকথিত গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের জন্য এক ধরনের দাবি তুলেছেন। প্রিয় দর্শক শ্রোতা, একবার ভেবে দেখুন, আইনমন্ত্রী বলছেন তথাকথিত গণভোট, আর যেই আইনমন্ত্রী কিনা অন্তর্বর্তীকালীন সরকারের অ্যাটর্নি জেনারেল ছিলেন। আমি বলবো তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে সাবোটাজ করছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারে থেকে অন্তর্ঘাতমূলক কার্যকলাপ চালাচ্ছিলেন। না হলে তিনি কি করে মাত্র কয়েক মাসের ব্যবধানে বিএনপিতে এসে বিএনপি সরকারের আইনমন্ত্রী হয়ে তিনি বলতে পারেন তথাকথিত গণভোট? আর তিনি ত্রয়োদশ জাতীয় সংসদে দাঁড়িয়ে আগে বলেছিলেন যে 133টি অধ্যাদেশ জারি করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক, সেই সব বিষয়ে তিনি বলেছিলেন যে অনেকগুলো অধ্যাদেশ, আমার এই কথাটিও রিপিট হচ্ছে, আগের বিভিন্ন এপিসোডে বলেছি, গুরুত্বপূর্ণ বিধায় রিপিট করছি। তো তিনি বলেছিলেন যে এই অধ্যাদেশগুলোর অনেকগুলোই অসাংবিধানিক, অগণতান্ত্রিক, অগ্রহণযোগ্য, এইসব তিনি বলেছিলেন সুস্পষ্টভাবে, প্রিয় দর্শক শ্রোতা, যেটি তার মুখে ছিল বেমানান এবং অশোভন, কারণ তিনি ছিলেন তখন অ্যাটর্নি জেনারেল। যদি তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে মনে করতেন জাতীয় ঐকমত্য কমিশন, সংস্কার কমিশনগুলোর সহযোগিতায় যে 133টি অধ্যাদেশ জারি করেছিল, তিনি যদি মনে করতেন যে এগুলো ঠিক যাচ্ছে না, অসাংবিধানিক, বেআইনি, তাহলে তিনি কিন্তু আপত্তি করতে পারতেন, তিনি তার মতামত দিতে পারতেন। তিনি দিয়েছিলেন কিনা আমরা জানি না। আর যদি তিনি মতামত দেওয়ার পর তার মতামত না নেওয়া হয়ে থাকতো, তাহলে তার পদত্যাগ করা দরকার ছিল। তিনি সৎ মানুষ হলে, যোগ্য মানুষ হলে পদের প্রতি সুবিচার করে তিনি পদত্যাগ করতে পারতেন, করেননি। ঠিকঠাক দায়িত্ব পালন করেছেন অ্যাটর্নি জেনারেল হিসাবে, কিংবা দায়িত্ব পালনের অভিনয় করেছেন আমি বলবো। যাই হোক, তাহলে এই মানুষটিকে চিনতে আমাদের আর কষ্ট হয় না। আর সম্প্রতি আমরা দেখলাম 1 জুলাই যোদ্ধার মা এবং সংসদের নারী সংসদ সদস্য স্বতন্ত্র থেকে
রোকেয়া বেগম, সম্প্রতি রোকেয়া বেগম কিছু দাবি দাওয়া উত্থাপন করছিলেন সংসদে। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কর্মীরা বেতন পাচ্ছেন না, তাই সেখানে বাজেটের প্রসঙ্গ তিনি তুলেছিলেন। তো তার বক্তব্যের বিপরীতে কথা বলতে গিয়ে যখন দাঁড়ান আইনমন্ত্রী আসাদুজ্জামান, আমাদের মাননীয় স্পিকার হাফিজউদ্দিন আহমেদ, তিনি আইনমন্ত্রী আসাদুজ্জামানকে সতর্ক করেছিলেন। একজন জুলাই যোদ্ধার মা বক্তব্য রেখেছিলেন, কথা বলেছেন, আপনি এই বিষয়ে বক্তব্য রাখতে গেলে সেটি মাথায় রাখবেন। প্রিয় দর্শক শ্রোতা, এইটি খুব ভালো বার্তা দেয়নি জাতিকে। তাতে করে এই আইনমন্ত্রীর ডেপথ আমরা আরেকবার বুঝে ফেলেছি যে তাকে স্পিকারের সতর্ক করতে হয় যে তিনি যে বক্তব্য রাখবেন কোনো ব্যাফাস কথা যাতে না বলেন, প্রধানমন্ত্রীকে খুশি করতে গিয়ে, কোনো স্তাবকতা স্তুতি করতে গিয়ে, মোসাহেবি করতে গিয়ে, চাটুকারিতা করতে গিয়ে যাতে তিনি কোনো ব্যাফাস কথা বলে না ফেলেন, জুলাই যোদ্ধার মাকে তিনি যাতে হার্ট না করেন, সেই জন্যে স্পিকার তাকে সাবধান করেছিলেন। স্পিকার মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, তিনি বিএনপিকে রক্ষা করেছেন। তো যাই হোক, তো এই আইনমন্ত্রী গতকাল এইসব কথা বলছিলেন প্রিয় দর্শক শ্রোতা। তো তিনি বলছিলেন এক পাশে ফেসিবাদ, আরেক পাশে তার মৌলবাদ। ফেসিবাদ তো আমরা সবাই মানছি, স্বীকার করছি, ফেসিবাদ থেকে আমরা মুক্তি পেয়েছি। আর কথা প্রসঙ্গে আরেকটি এখানে কথা আমাকে বলতেই হচ্ছে, কারণ এই ভুলটি জাতীয় ভুল হয়ে যাচ্ছে এখন, এটি হওয়া উচিত না। আমরা বাংলায় কেন এত দুর্বল হব? এই যে তিনি বললেন এক পাশে ফেসিবাদ, আরেক পাশে মৌলবাদ। ফেসিবাদ না তার এক পাশে ফেসিবাদীরা, ফেসিবাদী শক্তি, আরেক পাশে মৌলবাদীরা। যদি তিনি সেটি বোঝাতে চান সঠিক বাংলায়, তার বাংলা ভাষার প্রয়োগ এখানে সঠিক হয়নি। ফেসিবাদীরা এবং মৌলবাদীরা তার দুপাশে আছেন, সেটি বলে শুরু করতে পারতেন। আর ফেসিবাদ কখনো কিছু উত্থাপন করতে পারে না, গণভোটের দাবি উত্থাপন করতে পারে না, বা অন্য কিছু করতে পারে না। মৌলবাদও সেটি করতে পারে না, মৌলবাদীরা পারে। মৌলবাদীরা ব্যক্তি, আর মৌলবাদ একটি কনসেপ্ট। ফেসিবাদীরা ব্যক্তি, ফেসিবাদ একটি কনসেপ্ট। তো এই আইনমন্ত্রী কনসেপ্ট এবং ব্যক্তিকে গুলিয়ে ফেলেছেন। অনেকেই গুলোচ্ছেন আজকাল, অনেকেই এই তালগোল পাকাচ্ছেন। আমরা কথায় কথায় বলছি স্বৈরাচার হাসিনা। হাসিনা স্বৈরাচার না, কখনোই ছিলেন না। হাসিনা স্বৈরাচারী ছিলেন, হাসিনার সিস্টেমটি ছিল স্বৈরাচার। তো এই ভুলগুলো জাতীয় হয়ে যাক আমি চাইনি। এই বাংলায় আমাদের এত দৈন্য, এত দীনতা, এত দারিদ্র্য, দুঃখজনক, প্যাথেটিক এটি। এনিওয়ে, ফিরে আসছি আলোচনায়। তো এই ছিল আইনমন্ত্রীর বক্তব্য। আর কালকে একই প্রোগ্রামে জুলাই জাতীয় সম্মেলনে আমাদের প্রধানমন্ত্রী যে বক্তব্য রাখলেন, সেখান থেকে অংশবিশেষ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি প্রিয় দর্শক শ্রোতা। প্রধানমন্ত্রী বলছিলেন, জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা একক রাজনৈতিক দলের নয়। আমি সবসময় বলে থাকি, তার বক্তব্য, 5 আগস্ট আমরা যে অর্জন করেছি তা কোনো একক ব্যক্তি বা কোনো একক রাজনৈতিক দলের নয়, বরং এই অর্জন দলমত নির্বিশেষে বাংলাদেশের প্রতিটি গণতন্ত্রকামী ও শান্তিপ্রিয় মানুষের। প্রিয় দর্শক শ্রোতা, তারপর তিনি তার বক্তব্যে আরও বলেছিলেন, জাতিসংঘের হিসেবে 1400 লোক শহীদ হয়েছেন বা মারা গিয়েছেন হাসিনার নৃশংসতার শিকার হয়ে। তিনি বলেছিলেন যে তার ব্যক্তিগত মতামত, বিভিন্ন হিসেব থেকে যেসব খোঁজখবর তথ্য তার কাছে গিয়েছে বা বিদেশে থাকাকালীন তিনি পেয়েছেন, সেই সব হিসেবে তিনি সেই সংখ্যা 2000-এর কাছাকাছি বলে উল্লেখ করেছেন। ফাইন, এটি নিয়ে বিতর্ক থাকতে পারে, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, তিনি আরও বলেছেন, খুব গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো প্রধানমন্ত্রীর মুখ থেকে যখন এই বক্তব্যগুলো আসে, জাতিকে বিভক্ত করে দেশকে কখনো সামনে নেওয়া যায় না। দেশকে সামনে এগিয়ে নেওয়া তখনই সম্ভব যদি আমরা পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে পারি। প্রিয় দর্শক শ্রোতা, চমৎকার, আমি আপ্লুত, আমি মুগ্ধ। আশা করছি আপনারাও তার এই বক্তব্যকে স্বাগত জানাবেন। ধন্যবাদ জানাই তাকে অন্তর থেকে, হোল হার্টেডলি, মোস্ট সিনসিয়ারলি। আমাদের এইটি দরকার, আমাদের রিকনসিলিয়েশন দরকার। কিন্তু গতকালই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যা বলছিলেন, যে সালাউদ্দিন আহমেদ নিজে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাসিত না হলে আমাদের জুলাই যুদ্ধ নাকি হতো না, জুলাই অভ্যুত্থান ঘটতো না। আর তিনি বলছিলেন, রাজনৈতিক পরিচয় হিসেব করতে গেলে বড় ভাগটি দিতে হবে কৃতিত্বের বিএনপিকে, ছাত্রদলকে, যুবদলকে। প্রধানমন্ত্রী একটি বারের জন্যও আজকাল আমরা অনেকেই নানা কারণে প্রধানমন্ত্রীর সমালোচনা করি, আমিও করি,
প্রতিদিন অন্তত এক দুটো এপিসোড থাকে তার সমালোচনা করে, তার দলের সমালোচনা করে, তার সরকারের সমালোচনা করে, সেটি থাকবে। যতদিন তিনি ক্ষমতায় থাকেন তার সমালোচনা আমরা করেই যাব, দেশের স্বার্থে সেটি আমাদের করতে হবে। কিন্তু প্রধানমন্ত্রীর এই জায়গাটি আমি হলপ করে বলছি আপনাদের, আজ পর্যন্ত তিনি বলেননি যে জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব বিএনপির, ছাত্র দলের, যুব দলের। কিন্তু তার লেসপেন্সাররা ক্রমাগত বলে চলেছেন, এবং এই লেসপেন্সারদের কেউ কেউ আবার মন্ত্রী, মিনিস্টার। অবাক লাগে। তাহলে মিনিস্টাররা প্রধানমন্ত্রীর বক্তব্য হয় শুনতে পারেন না, না হলে বুঝতে পারেন না। প্রধানমন্ত্রী বিভিন্ন সময় তার বক্তব্যে যেসব মেসেজ দিচ্ছেন, হয় তারা জেনে বুঝে সেটি ইগনোর করছেন, অথবা তারা তার বক্তব্য বুঝবার মতো যোগ্যতাই রাখেন না, এতটাই অযোগ্য তারা। প্রিয় দর্শক শ্রোতা, একবার খেয়াল করবেন, তাহলে গতকালকের সালাউদ্দিন আহমেদের বক্তব্য, আইনমন্ত্রী আসাদুজ্জামানের বক্তব্য, এই দুজনের বক্তব্যের সঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্যের কোনো মিল আছে? পেয়েছেন আপনারা খুঁজে কোনো মিল? এবং সম্প্রতি জাতীয় সংসদেও প্রধানমন্ত্রী উৎসাহ প্রকাশ করে বলেছিলেন যে আমরা আর বিভক্ত করব না, পেছনে ফিরে যাব না, দেশের মানুষ ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চায়, ৭১-এর চর্বিত চর্বনার করতে চায় না। এই বার্তাটি কিন্তু তিনি সংসদে দিয়েছিলেন, কিন্তু মন্ত্রীদের কানে যাচ্ছে না। তাই এই বেহায়া মন্ত্রী আসাদুজ্জামান গতকাল এই কথা বললেন, শুরুই করলেন এইভাবে যে এক পাশে মৌলবাদ, আরেক পাশে ফেসিবাদ। মৌলবাদ কখন তার ঘাড়ে চেপে বসলো? মৌলবাদ ফিরিয়ে তাকে কেন আনতে হচ্ছে বারবার? কারণ তিনি অন্য গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলার যোগ্যতা রাখেন না, আমরা এটাই ধরে নেব। এর বাইরে আমাদের আর কোনো রায় থাকতে পারে না। আমরা বুঝতেই পারি না কালকের এই আলোচনায় কি করে আসলো মৌলবাদ, কেন আসলো মৌলবাদ, সেখানে কি পয়েন্ট ছিল, কোন ইস্যু ছিল? কেউ মৌলবাদকে গালি দিলে আমার কিচ্ছু আসে যায় না ব্যক্তিগতভাবে, কিন্তু সেখানে প্রসঙ্গটি কি ছিল যে তাকে এই বক্তব্য দিতে হয়েছিল? এটি ছিল তার অযোগ্যতা। যেমনি ভাষা গুছিয়ে ব্যবহার করতে পারেন না, তালগোল পাকিয়ে ফেলেন, এলোমেলো করে ফেলেন, তেমনি বক্তব্যের বিষয়বস্তু নির্ধারণ করতে পারেন না। কোন বিষয়ে বক্তব্য দেবেন টপিক খুঁজে পান না। তাই লেজে গোবরে করে প্রধানমন্ত্রীকে খুশি করবার জন্য দাঁড়িয়ে চেহারা দেখানো, আর কিছুই না। সেটি থেকে আমাদের কোনো অর্জন হয় না, শুধুই সময় নষ্ট হয় প্রধানমন্ত্রীর, সরকারের এবং জনগণের। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্য।